যা, আমার আজকে ঘুম থেকে উঠতে এতটা দেরি হয়ে যাবে আমি ভাবতেই পারিনি। এখন বরং তাড়াতাড়ি আমি রান্না বান্না শুরু করে দিই, না হলে মা তো আবার চেঁচামেচি এখনই শুরু করে দেবে। আমাকে কালকে আরও তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, না হলে সংসারের কাজগুলো করতে করতে অনেকটাই দেরি হয়ে যাবে। আমি সব সময় চাই যেন আমার পরিবারটাকে নিয়ে আমি খুব সুখে শান্তিতে বসবাস করি। বিধাতা, তুমি আমার এই পরিবারটাকে সব সময় খুব ভালো রেখো। কি রে ধানের বস্তা, হাতি, আর কতক্ষণ আমি অপেক্ষা করব দুটো খাবার জন্য? সকাল থেকেই তো আমি না খেয়ে রয়েছি, আমার কি পেট খিদে বলতে কিছুই নেই? ছেলেটাকে কত শখ করে বিয়ে দিয়েছিলাম আমি ভেবেছিলাম বৌমা আমাদেরকে কত যত্ন আদর করবে, কিন্তু ও আমাদেরকে আবার কি আদর যত্ন করবে, নিজেরই তো নিজেকে যত্ন করতে পারে না। মা, আপনি দয়া করে এত উত্তেজিত হবেন না, আপনার তো শরীর খারাপ করবে মা। আর আমি তো প্রত্যেক দিন ঘুম থেকে দেরি করে উঠি না, আজকে উঠতে একটু দেরি হয়ে গেল আর কি। আর মা, আপনি আমাকে বলুন না, আমি কি ইচ্ছে করে মোটা হচ্ছি মা? আমাকে আপনি আধা ঘন্টা আর সময় দিন, আমি কিছুক্ষণের মধ্যে সব রান্নাই শেষ করব। শোন রে ধানের বস্তা, তুই আমাকে আধা ঘন্টা অপেক্ষা করতে বলছিস? তোর ওই আধা ঘন্টা অপেক্ষাই হচ্ছে মানে 3 ঘন্টা। এমনিতেই গ্রামের লোকজনেদের কাছে আমি এখনো পর্যন্ত মুখ দেখাতে পারি না, আবার ঘরেও কোনো শান্তি নেই। ছেলেটাকে কতবার করে বলছি যে আরেকটা বিয়ে কর, কিন্তু আমার ছেলেটা তো আর কোনো কথাই আমার শোনে না। মা, আপনি এসব কি কথা বলছেন? আপনি আমাকে যা ইচ্ছা তাই বলুন। আপনার ছেলেকে দ্বিতীয় বিয়ের কথা আপনি আর কোনোদিনও মুখ দিয়েও আনবেন না। আচ্ছা মা, আমি কি মানুষ নই? আমার কি কষ্ট বলতে কিছুই নেই যে আপনি আমার সাথে এরকম করতে চাইছেন? বলুন, তোর গলাটা এবার নামিয়ে আমার সাথে কথা বল রে ধানের বস্তা, গলা নামিয়ে কথাবার্তা বল। আমার ছেলেটাকে আমি শুধু একবার রাজি করাই, তারপরে আমার ছেলেকে আরেকটা সুন্দরী মেয়ে দেখিয়ে বিয়ে করাবো। মা, আমি আপনার পায়ে পড়ছি, এসব কথা আপনি আর মুখ দিয়েও আনবেন না। আমি খুব চেষ্টা করছি মা, আমার এই মোটা শরীরটা কমানোর জন্য। তুই শুধু চেষ্টা করেই যাবি। এই 1 বছরে তো তোর 1 কেজিও ওজন কমেনি, আবার তো কমানোর চেয়ে আবারও মোটা ধানের বস্তা দিন দিন হয়ে যাচ্ছিস। আর কিছুদিন পর তুই আবার এরকম মোটা হবি যে তুই বাইরে আর বেরোতে পারবি না। আমার দরজা দিয়ে তোর শরীরটাই আর বেরোবে না। এবার তাড়াতাড়ি রান্নাটা কর, আমার ছেলেটা এখনই ঘুম থেকে উঠে খাবার চাইবে। আচ্ছা মা, ঠিক আছে, আপনি ঘরে যান, আর আমি রান্নাটা খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছি। আর মা শুনুন না, কালকে আমাকে আপনি বলেছিলেন না আপনার পায়ের ব্যথাটা বেরোচ্ছে, ওটার জন্য আমি ওষুধ বানিয়েছি। আমি আপনাকে রান্নার শেষে মালিশ করে দেব, কেমন? হয়েছে হয়েছে ধানের বস্তা, আমাকে আর তোর এত আদিক্ষেতা দেখাতে হবে না। তোর ওই আদিক্ষেতায় আমার মন তুই কোনোদিনও গলাতে পারবি না, বুঝেছিস? কি রে আমার বাবা রঘু, বলছি তোর অফিসে দিন কেমন কাটলো? আর তোর মুখটা এরকম শুকনো শুকনো লাগছে কেন রে বাবা? তোর কি হয়েছে? তুই আমাকে পরিষ্কার করে সব কিছুই খুলে বল। আর বলো না মা, আমার অফিসের সহকর্মীরা আমাকে নিয়ে আজ খুবই হাসাহাসি করছিল, আর তাদের মুখেই শুধু ওই একটাই কথা, আমার বউ এত মোটা যে একদম একটা ষাঁড় গরুর মতো। আমি শুধু সেখানে চুপচাপ করে দাঁড়িয়েছিলাম মা।
তা তো তারা বলবেই রে বাবা। আসলে তোর বউ দিন দিন এত মোটা হচ্ছে, দিন দিন এত মোটা হচ্ছে যে আমাকেই তো তাকে বড্ড অসহ্য লাগছে। এমনকি গ্রামের লোকজনেদের কাছে মুখটাও আর দেখাতে পারছি না আমি। আমাকে দেখে সবাই শুধু হাসাহাসি করে রে বাবা। আচ্ছা মা, এবার সরলাকে বলো আমার জন্য একটু জল আনতে। মাথাটা বড্ড ব্যথা করছে। আমি আর ওর সাথে কোনো রকমের কথা বলতে চাই না। বৌমা, ও বৌমা, বলি কোথায় গেলে? আমার ছেলেটার জন্য তাড়াতাড়ি এক গ্লাস জল আনো তো। কোথায় রে ধানের বস্তা, কোথায় গেলে? কোনো সারা শব্দ নেই। বলি মরলি নাকি রে? এই যে মা, আমি আপনার ছেলের জন্য আগে থেকে জল রেডি করে রেখেছি আর রান্নাঘরে অপেক্ষা করছিলাম। আমি তো খুব ভালো মতনই জানি মা আপনার ছেলের অফিস কখন ছুটি হয়। এই যে নাও গো, খেয়ে আমাকে তুমি বলো তো আজকে তোমার দিনটা কেমন কাটলো? হয়েছে, তোমার মুখটা দেখেই আমার জল খাবার শখটা একেবারেই মিটে গেল। আমি আর তোমার হাতের জল একদমও খেতে চাই না। দিন দিন এতটাই মোটা হচ্ছ যে দেখতে একদম বিশ্রী দেখাচ্ছে তোমাকে। দিলি তো, আমার ছেলের মাথাটা খারাপ করে দিলি তো হতচ্ছাড়ি। এখন এখান থেকে যা, তোর ওই জল নিয়ে তোর পেটেই তুই গিলে নে। ওগো, তুমি আর এভাবে রাগ করো না। আমার ঘর সহ গ্রামের সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে, কিন্তু তুমি তো আমার স্বামী। তুমি অন্তত একটুখানি বোঝার চেষ্টা করো। এখানে আমার দোষ কোথায় বলো? সব দোষেই তো তোমার। দিন দিন খেয়ে খেয়ে এতই মোটা হচ্ছ, তাই এখানে তো তোমারই দোষ। আমি যদি বিয়ের আগে জানতাম যে তোমার অবস্থা এতটাই খারাপ হবে, তাহলে তোমাকে আমি কোনোদিন বিয়েই করতাম না। শুধুমাত্র এই তোমার জন্য এই গ্রামের লোকজনেরা, এমনকি অফিসের লোকজনেরাও আমাকে নিয়ে হাসাহাসি করে, এমনকি আমাকে কথাও শুনতে হয়। এই হতচ্ছাড়ি হাতি মেয়েটা আমার ছেলের জীবনটা একেবারেই ধ্বংস করে দিল। কোথাও মরে যেতে পারিস না, তাহলেই তো আমরা বেঁচে যাই। আমার মৃত্যুটা যেন আপনার বাড়িতেই হয় মা। আমি বিধাতার কাছে এটাই চাই। আপনাদেরকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। তাই আপনাদেরকে ছেড়ে আমি কোথাও যাব না, কোথাও না। সরলা, তুমি কি জানো না যে এখন আমি খাবার খাই? তাহলে এভাবে শুধু শুধু শুয়ে আছো কেন? যাও যাও, আমার জন্য খাবারটা বেড়ে দিয়ে আসো। আমি খেয়ে ঘুমাবো। সকালে আবার আমাকে তাড়াতাড়ি অফিসে যেতে হবে। সারাদিন ঢ্যাং ঢ্যাং করে বাড়িতে শুয়ে বসে থাকো তো, তাই কি করে বুঝবে যে আমি বাইরে কতটা কষ্ট করি? তোমার আর কি, শুধু খাওয়া দাওয়া আর ঘুমানো, আর কিছুই নয়। ওগো, আমার শরীরটা না আজকে ভীষণই খারাপ লাগছে। তুমি দয়া করে ভাতটা বেড়ে খেয়ে নেও না গো। আমি জানি গো তুমি অফিসে কত কষ্ট করো, অনেক কষ্ট করে টাকা রোজগার করে এই সংসারটাকে চালাও। কিন্তু আমিও তো এই বাড়িতে শুয়ে বসে থাকি না গো। আমিও তো সারাদিন এই সংসারের কত কাজকর্ম করি। তুমি হচ্ছ এই বাড়ির বউ, তাহলে তুমি কাজ করবে না তো আর কি করবে শুনি? বাড়ির বউরা কি মানুষ নয়? তোমরা কাজ করলে তোমাদের বড্ড কষ্ট হয়, কিন্তু আমি বাড়ির কাজ করলে আমার কোনো কষ্ট থাকতে নেই, কারণ আমি তো বউ, পরের বাড়ির মেয়ে। তাই দিন দিন আমার মুখে মুখে বড্ড তর্ক করা শিখে গেছো, তাই না? তাহলে শোনো, তুই আমার মন থেকে অনেক আগেই উঠে গেছিস। আমার মা সবসময় ঠিকই বলতো, আমার মায়ের শান্তির জন্য এখন আমাকে অন্য একটা ব্যবস্থা নিতেই হবে। মানে মানে তুমি আমাকে কি বলতে চাইছো বলো তো? তুমি কি করতে চাচ্ছ? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না গো। আমার কথা তোমায় আর বুঝতে হবে না, যখন করব তখন ঠিকই বুঝতে পারবে, এর আগে নয়।
কে গো? কে এটা তোমার সাথে? আমি তো কিছুই আর বুঝতে পারছি না। ওর গলায় ফুলের মালা, আবার তোমার গলায়ও ফুলের মালা। বলো না গো, কে ও? তোর সাথে সাথে এই মেয়েটা কে রে সোনা রঘু বাবা? এরকম চাঁদের মতো সুন্দরী মেয়ে আমি আমার জীবনে তো আর কোনো দিনেই দেখিনি। তুমি আমাকে সবসময় বলতে না মা, আমি যেন আরেকটা বিয়ে করি, তাই আমি আজকে বিয়ে করেছি। এ হচ্ছে তোমার নতুন বউ। তোমার পছন্দ মতো আমি খুব সুন্দরী মেয়েকেই বিয়ে করে তোমার বৌমা হিসাবে নিয়ে এসেছি। আর ওর নাম হচ্ছে গুণবতী। আজকে থেকে আমাদের সাথেই থাকবে। ওগো, এসব তুমি কি কথা বলছো? এসব দেখার আগে আমার মরণ হলো না কেন? বলো না গো, বলো না। যা বলছো তুমি সবই মিথ্যে বলছো। আমি কিন্তু বিশ্বাস করি না যে তুমি এরকম একটা কাজ করবে। একে তুমি এখনই এই বাড়ি থেকে বের করে দাও না, এবার না হলে আমি মরেই যাব। এই যে শোনো ধানের বস্তা হাতি, আমি এই বাড়ি ছেড়ে এক পাও নড়ব না। শাশুড়ি মা, ওকে আপনি এখনই এই বাড়ি থেকে তাড়িয়ে দিন। ওর সাথে আমি এক বাড়িতে একদিনও থাকতে পারবো না। কি বিশ্রী শরীরটা! তুই একবারও দেখেছিস যে আমি কতটা সুন্দরী? আর আমার গায়ের রংটাও কত সুন্দর, আর তোকে একদম নারকেলের মতো দেখতে লাগছে। যে কোনো সময়ে মনে হয় তুই বাস্ট হবি। শুনলি রে ধানের বস্তা, আমার সুন্দরী নতুন বউ তোকে কি বলল? তাড়াতাড়ি তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা। তোর ছায়াটাও আর যদি আমার বাড়ির সামনে আমি কোনোদিন দেখেছি তো সেদিনেই তোর সাথে আমার হবে একটা। আমি আমার ছেলে আর আমার নতুন বউকে নিয়ে এখন থেকে খুব সুখে শান্তিতে এই বাড়িতে থাকবো। আর শোন, তোর বিয়ের পর থেকেই আমার স্বামী তোকে যা যা শাড়ি গহনা দিয়েছে, ওগুলো একটাও যদি তুই নিয়ে যাস তাহলে তোর হাত একেবারে আমি কেটে ফেলবো। ওসব গহনাগাটি শাড়ি এখন থেকে আমার, শুধুমাত্র একান্তই আমার। আমাকে ছেড়ে তোমরা যখন সবাই এত সুখে থাকতে পারবে, তাহলে আমি আজই এখনই এই বাড়ি থেকে সারা জীবনের মতো চলে যাচ্ছি। হায় বিধাতা, আমি এমন কি পাপ করেছিলাম যার জন্য আজকে আমার সাজানো গোছানো সংসারটা আজকে ভেঙে গেল? তবে আমি বিধাতার কাছে প্রার্থনা করি তোমরা সবাই সারা জীবন সবাই ভালো থেকো। আমার গ্রামের মানুষ আমাকে নিয়ে কত মজা ঠাট্টা করেছে, কত হাসাহাসিও করেছে, কিন্তু তাদের হাসাহাসিতে আমার কোনোই যায় আসেনি। কিন্তু এখন আমার নিজের শাশুড়ি, নিজের স্বামী, তারাই চায় না যে আমি তাদের সাথে থাকি। আর আমার কোনোই অধিকারও নেই কারো সুখেতেই ভাগ বসানোর। আমি চাই তারা যেন সবসময় সুখে শান্তিতে থাকে। তাই ওদের মুক্ত করে দিয়ে আমি আজকে এখানে চলে এসেছি। আর যাব না, ওই বাড়িতে আমি আর যাব না। সারা জীবন আমি এই জঙ্গলেই কাটিয়ে দেব। হে বিধাতা, তুমি আমাকে কেন এত মোটা করে বানিয়েছিলে? আমি মোটা বলে আমি কি মানুষ ছিলাম না? কেন কেন আমাকে কেউ দাম দিল না? কেন আমার স্বামী আজকে আমাকে রেখে কেন আরেকটা বিয়ে করলো? উত্তর দাও বিধাতা, তুমি আমাকে উত্তর দাও। তুমি আর এভাবে কেঁদো না মেয়ে, এই সকল কিছুই হচ্ছে বিধাতার নীলা খেলা। তুমি একটু নিজের উপরে একটু ভরসা রাখো, তোমার সুখ নিশ্চয়ই একদিন আসবে। কিন্তু হ্যাঁ, সেই সুখ তুমি সেদিনই পাবে যখন তার পরীক্ষায় তুমি জয় করতে পারবে। সেই পর্যন্ত তোমাকে একটু ধৈর্য ধরতে হবে, বুঝেছো? তোমার মনের সব খবরই আমি খুব ভালোভাবেই জানি। কে আপনি আর
আপনাকে এরকম দেখাচ্ছে কেন? আপনাকে তো দেখে কোনো সাধারণ মানুষ মনে হচ্ছে না। আর আপনার শরীরে এরকম পাখা, আপনি নিশ্চয় পরি হবেন। আপনি শুধু আমাকে বলুন না, এই এই কষ্টের শেষ আমার কোন দিন শেষ হবে? আমি চাই আমার সংসারে আবারও ফিরে যেতে। এভাবে আমার আর ভালো লাগে না। তোমাকে আমি বললাম না যে তোমাকে একটা পরীক্ষায় জয় করতে হবে? এর আগে তুমি আমার সাথে চলো। তবে তুমি একটা কথা সব সময় মনে রেখো, তোমার অভাব ওই পরিবার খুব তাড়াতাড়ি টের পাবে। তুমি নিজে থেকে ওই বাড়িতে আর কোনোদিনও যাবে না, বুঝেছো? এখন থেকে আমি তোমার সমস্ত দায়িত্ব, ভরণ পোষণ আমি নিলাম। চলো, তুমি আমার সাথে চলো। আমি কি এখন থেকে এখানে থাকবো পরি? কিন্তু পরি, আমি তো একটা কথা কিছুতেই আর বুঝতে পারছি না। তুমি আমাকে এত সাহায্য কেনই বা করছো, যেখানে আমার সাথে তোমার কোনো রক্তের সম্পর্কই নেই? সেখানে শুধুমাত্র কেনই বা তোমার মূল্যবান সময় নষ্ট করছো আমার পেছনে? আমি সব সময় ভালো মানুষকে সাহায্য করে থাকি। তুমি এখানে এখন বিশ্রাম করো, কেমন? আমি তোমার জন্য খাবার দাবারের ব্যবস্থা করছি। নতুন বউ, আমি বাড়িতে এসেছি সে তো কতক্ষণ হলো। আমি তোমায় কখন থেকে বলে যাচ্ছি আমার জন্য একটু চা বানিয়ে আনো, কিন্তু তুমি তো আমার কথার কোনো পাত্তাই দিচ্ছ না। কেন বলো তো? আমার বিয়ে হবার পর থেকেই শুধু এই কাজ করো আর ওই কাজ করো। আমি কি এই বাড়িতে কাজ করতে এসেছি? আমি আমার এই সুন্দর রূপ নিয়ে কখনো কাজ বাজ তো দূরের কথা, কখনো রান্নাঘর পর্যন্তই যাইনি। তাহলে তুমি কিভাবে ভাবলে যে আমি তোমার জন্য চা বানিয়ে আনবো? রান্না করার জন্য শুধু আমিই বা কেন, তোমার মাও তো ঘরে আছে। তাকে গিয়ে বলোই না 2 কাপ চা বানিয়ে আনতে। বিয়ের পর তোমার হাতের রান্না আমি একবারও খাইনি। আর বউদের তো সব সময় দায়িত্ব থাকে স্বামী শাশুড়ির জন্য ভালো ভালো রান্না করা। আর মা কোথায়? মাকে তো আমি কোথাও দেখতে পাচ্ছি না। এই শোনো, এবার কিন্তু তোমার মুখটা সামলিয়ে কথাবার্তা বলো। তোমার জন্য আমি রান্না করতে এই বাড়িতে আসিনি। আর ওই নিয়ম তোমরা মা ছেলে দুজনেই বানিয়েছো। আমি এসব কিছুতেই বিশ্বাস করি না। আর তোমার মা কোথায় আছে সেটা গিয়ে তুমি দেখো না। আমাকে এত জিজ্ঞাসা বারবার কেন করছো? নিজের মায়ের খেয়াল নিজেই রাখো। আমার খেয়ালে আমি রাখতে পারি না, আবার এসেছে শাশুড়ি মা। এসব তুমি কি কথাবার্তা বলছো নতুন বউ? এবার তো আমি নিজের কানকে কিছুতেই বিশ্বাস করতে পারছি না যে তোমার মনটা এতটাই জঘন্য। ছি 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 ছি। কি? তোমার এত বড় সাহস? তুমি আমার সুন্দর মনটাকে জঘন্য মন বললে? তোমার এই সংসার এবার জলে ভেসে যাক। এই তোমার সংসারে আমি আর করব না। আমি এখনই আমার বাপের বাড়িতে চলে যাচ্ছি। এই সংসারে আমি আর জীবনও ফিরব না। এই কটা দিনেই আমার এই সুন্দর জীবনটা নরকে পরিণত হয়েছে। মা, ও মা, তোমার কি হয়েছে? আর তুমি এভাবে কান্না করছো কেন বলো তো? তোমার কি শরীর টরীর খারাপ লাগছে মা? আমার আর শরীর, আমার সেই সকাল থেকে শরীরটা জ্বরে পড়ে যাচ্ছে রে বাবা। আর আমি বৌমাকে বলেছিলাম যে আমার মাথাটাতে একটুখানি জল ঢেলে দাও। নতুন বউ আমাকে যেটা নয় সেভাবে অপমান করলো। আমাকে বলল যে আমার মতো বুড়ির মাথায় নাকি সে কিছুতেই পানি ঢালবে না। বাবা রঘু, আজকে আমার বড় বৌমার কথা খুবই মনে পড়ছে রে বাবা। সেই একমাত্র আমাদেরকে কত ভালোবাসতো। আর আমি একটু অসুস্থ হলেই পাগলের মতো হয়ে যেত।
আমাদের জন্য সে এত কিছু করেও আমার বড় ভালো বউটা আমাদের আর মন পেল না। কিন্তু তুই দ্বিতীয় সুন্দরী বউ তো ঘরে নিয়ে এলি রে বাবা। কিন্তু এই বউ তো আমাকে শুধু সারাদিন অপমানই করে যাচ্ছে। আমার একটা কথাবার্তাও আর সে শোনে না। মাগো, সরলাকে এই বাড়ি থেকে তাড়িয়ে আমরা এত বড় ভুল করেছি যে আমাদের সারা জীবন এবার পস্তাতে হবে। কত সরল সহজ মেয়েটা, আমাদেরকে কত ভালোবাসতো, কত যত্নও নিত, কিন্তু আমরা তাকে শুধু মোটার জন্য এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। বিধাতা আমাদেরকে আর কোনোদিনও ক্ষমা করবে না মা, কোনোদিনও না। বাবা রঘু, আমি আর কিছুই শুনতে চাই না রে বাবা। আমি শুধু আমার সরলা বৌমাটাকে আবারও ফিরে পেতে চাই। তুই যেভাবেই হোক, যে কোনো মূল্যেই হোক, আমার বৌমাটাকে আমার কাছে এনে দে। না হলে আমি আর বাঁচতে পারবো না রে বাবা, আর বাঁচতে পারবো না। আমার মনটা কেমন জানি করছে। আমার মনে হচ্ছে আমার বড় বউটা এখানেই কোথাও একটা আছে। কিন্তু পুরো জঙ্গলটাই তো আমি খুঁজলাম, সরলাকে তো আর কোথাও দেখতে পেলাম না। আমি জানি না বিধাতা সরলা কোথায় আছে, কি অবস্থায় আছে, কি খাচ্ছে, আমি তা কিছুই জানি না। জঙ্গলের ভেতরে আর একটু গিয়ে দেখি সরলাকে আমি আবারও পাই কি না। হে বিধাতা, তুমি আমার সরলাকে খোঁজার চেষ্টা করো, আমার সরলাকে আমার কাছে ফিরিয়ে দাও। তুমি আমার সরলাকে খুঁজে দাও বিধাতা। সরলা, গিন্নি, বউ আমার, তুমি এখানে? আর আমি তোমাকে কত জায়গায় পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি, তা তোমায় আমি কিভাবে বোঝাবো? কিন্তু দেখোই না, অবশেষে মনের ডাকে আমি তোমাকে এই জঙ্গলে খুঁজতে এলাম, আর আমি তোমায় এবার পেয়েও গেলাম। ওগো, তুমি জঙ্গলে এলে কেন? আর তুমি আমাকে এত খুঁজে বেড়াচ্ছই বা কেন বলো? এবার কি আমাকে তুমি মারতে এসেছো? আমাকে তাহলে তুমি মেরেই ফেলো, আমিও আর বাঁচতে চাই না গো। না গিন্নি, আমি তোমাকে মারতে আসিনি। এবার তুমি আমার সঙ্গে তোমার বাড়িতে চলো। মা খুবই অসুস্থ হয়ে পড়েছে, শুধু তোমার নামেই বলে যাচ্ছে। মা বলেছে বড় বৌমা বাড়িতে না আসলে মা মরেই যাবে। আর তুমি আমাদের উপরে রাগ করে থেকো না গিন্নি। আর ওই কাল নাগিনীকে আমি তোমার বাড়ি থেকে সারা জীবনের মতো তাড়িয়ে দিয়েছি। তুমি আমাদেরকে ক্ষমা করে দাও গিন্নি, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। আর গিন্নি, তুমি মোটা নও, তুমি আমার কাছে এই পৃথিবীর সবচেয়ে সুন্দরী একটা নারী। আমি তোমার হাতে পায়ে ধরছি গিন্নি, তুমি আমাদেরকে এবারের মতো ক্ষমা করে দাও। আমার আর এরকম ভুল কোনো দিনও হবে না। ওগো, তুমি আমাকে আর এভাবে বলো না গো। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাতেই আমি খুব খুশি। আর তোমরা যদি সেদিন আমাকে ওই বাড়ি থেকে না তাড়িয়ে দিতে, আমি এখানে কোনোদিনও আসতাম না, আর তোমরাও তোমাদের ভুল বুঝতে পারতে না। ওগো, আমি যে তোমাদেরকে বড্ড ভালোবাসি, তা আমি কিভাবে বোঝাবো?